সুপ্রভাত বন্ধুরা। দিন বড় হয়েছে, 6টা এখনো বাজেনি, 6টা বাজতে 10, অথচ দিব্যি এখন এদিকের আকাশটা লাল হয়ে গেছে। হয়তো বা মাসখানেক পর একদম পুরোপুরি আলোই হয়ে যাবে, কিন্তু মাসখানেক আগে এই সময়টা একদম খুঁটঘুট করতে অন্ধকার। দিন বড় হলে আমার খুব আনন্দ হয়। শীতকালে এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না, সেটা হচ্ছে দিন ছোট। যাই হোক, এখান থেকে পিটুনিয়াটা নামিয়ে দিয়েছি, 2টো পিটুনিয়ায় নামিয়ে দিয়েছি, কারণ এই যে 2 নম্বর রোতে যে পিটুনিয়াগুলো ছিল সেগুলো ঠিকঠাক হচ্ছিল না। এই জায়গাটাতে রাখলে ফুল হবে তাড়াতাড়ি, তাই জন্য এখান থেকে 3টে পিটুনিয়া যেটা ছিল সেগুলো 3টেই তুলে দিয়েছি। তুলে দিয়ে এটা দিন 15-র মধ্যে একদম খুব ঝাঁকড়া হয়ে যাবে এবং সুন্দর ফুল হবে, সেই আশায় উপরে তুলে দিয়েছি। আর উপরেগুলো নিচে দিয়ে দিয়েছি। যদিও বাইরে থেকে এগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল, কিন্তু দেখতে বেশি সুন্দর বাইরে থেকে লাগবার থেকে গাছগুলোকে ভালো রাখাটা জরুরি, তাই জন্য উপরেতে তুলে দিয়েছি। আর এগুলো আমি যখন এখান থেকে বেরোলাম, বেরিয়েই এটা দেখতে পেয়ে মন খুব ভালো হয়ে গেল। আমার নিজের মন ভালো করা, সবের জন্যই তো বারান্দা বাগান করা, কাজেই এগুলো যখন আরও সুন্দর হয়ে যাবে তখন আরও বেশি মন ভালো হয়ে যাবে, সে আশাতেই এগুলোকে তুলে দেওয়া। অনেকগুলো আংটি হয়ে গেছে, আংটিগুলো এরকম ভাবে একটা বাক্সে ভরে রাখাটা জরুরি, তাহলে এক বাক্স খুললেই আংটিগুলো চোখের সামনে দেখলে না মনটা খুব ভালো হয়ে যাবে। সোনার আংটিগুলোকে এক জায়গায় রাখবার জন্য একবার আমি অ্যামাজনেতে এইরকম 2টো বক্স অর্ডার করেছিলাম। একটা তো ভরে গেছে, আর ভেবেছিলাম যে লকারে তো বেশ কিছু আছে, সেগুলো নিয়ে এসে এই বক্সটাও ভরে রাখবো। তো ভাবছি এটাকে আর সোনার আংটি দিয়ে ভরবো না, এটাতে রূপোর আংটিই রাখবো। এবং সবগুলো হওয়ার পর মনে হলো আর একটু জায়গা খালি আছে, হাতে যেখানে আছে সেটাও খুলে রেখে দিলাম। দেওয়ার পর সত্যিই খুব ভালো লাগছিল। তবে হয়তো আরো কিছুটা রাখা যাবে, তবে আপাতত যেটুকু হলো তাতেই আমার মন ভালো করার জন্য যথেষ্ট। আজকে আমার একটু বাদেই বেরিয়ে যেতে হবে, একটু বাদে না, ঘন্টার এক পরে। আর সেটা হচ্ছে ওই জনকল্যাণ আশ্রমে, মাতৃসংঘেতে, কারণ আজকে ওদের ওখানে আমাদের জাজমেন্ট আছে। তো মিনামাসির দিবসটা ঢুকে পড়েছে। তো আমি বললাম যে মিনামাসি, প্রথমে বললো বাঁধাকপি আছে আধখানা, পকোড়া করে দিই। তা দাঁড়ানোর সামনে গিয়ে বলি মজা ব্যাপারটা। তা আমি আসলে বলেছি এই মাস তো 28 দিনে, আমি কিন্তু এই মাসে আর তেল কিনবো না, তোমার কিন্তু তেলের ব্যাপারে সাবধান। হ্যাঁ, কয়েকদিন আগে একটা প্যাকেট তেল কাটিয়েছে আমাকে দিয়ে, সেই তেলটা অবশ্য চলেছে অনেকদিন, মানে 1 লিটার তেলে অনেকদিন চালিয়ে কিছুদিন আগে 2 নম্বর প্যাকেটটা কাটিয়েছে। এখন তো সাদা তেল ঢোকে না, আমাদের যা ভাজা ভুজি সবই তো ওই একটা তেলেতেই হচ্ছে, সর্ষের তেলে। তো যার ফলে 2 প্যাকেট তেল এখন আনছি। তারপরে আমি বললাম না মাসি, বাঁধাকপির পকোড়াতে বড্ড বেশি তেল লাগে, পেঁয়াজ পোস্ত করে দাও না। তরকারি হিসেবে পেঁয়াজ পোস্ত কি কম তেল লাগে? পেঁয়াজ পোস্ত কম তেল লাগে? হ্যাঁ, হয় না, ভালো হয় না বলে আমাদের মিনামাসি আমাদের পেঁয়াজ পোস্ত খাওয়া ক্যান্সেল করে দিল। পেঁয়াজ পোস্ত নাকি প্রচুর তেল লাগে বলে এখন আমাদের আজকে হচ্ছে কাঠ দিয়ে ভর্তি আলু পোস্ত, তার মধ্যে অবশ্যই একটু পেঁয়াজ এবং একটু টমেটো যাবে, তাই না মাসি? ঠিক হচ্ছে আজকে আমাদের রান্না কি হচ্ছে বলে দাও। আরে মুখটা তোলো না হোক, আলু পোস্ত ডাল মাংস, আলু পোস্ত ডাল মাংস আর সালাদ। ও অল্প মিনামাসি ফ্যানটা চালিয়ে দাও, ঝাঁজ আসছে, ঝাঁজ ঝাঁজ। শ্বশুর শেষ কি গো, ফ্যান চলে না তো? হ্যাঁ, ফ্যান চলেছে। ও সরি সরি সরি, শ্বশুর এসছে। আর ছোটগুলোও নিয়ে গেছে, সব একটাও নেই, একটা টমেটো নেই না। ইঁদুরে করছে এগুলো, সব ইঁদুর, বুঝছো? দেখো তোমার এই নতুন গাছে দেখো, কালকে একটা ফুল ফুটবে আগের পুরানো গাছে। বাহ, পুরানো টবে আমি নতুন টবে একটা লাগিয়েছি না। তোমার টমেটো শোকে তাহলে কি করবে? কি করবো আর বলো? তুমি যে বললে কালকে ওই ওটা লাগাবে ওই ইঁদুর মারার জন্য আঠাটা। হ্যাঁ, আঠাটা উপরেই আছে, এই ফুলটা তোমাকে দিব, সাদা ফুলের ফুল দিয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা শাড়ি পরে যাব। এটা হচ্ছে সুমনদা দিয়েছিল অনেক দিন আগে, মোটামুটি ধরুন তাও ওই বছর 10 আগে। এটা একই রকম শাড়ি, শুধু রংটা হচ্ছে আমার মেরুন, আর আমার শাশুড়িমাকে দিয়েছিল তুঁতে, বাকি সবটাই প্রায় এক। তো খুব সুন্দর শাড়িটা, পিওর সিল্ক। অনেকদিন পরে এই শাড়িটা পরলাম, কি ভালো ভালো সব শাড়ি আলমারি বন্দি হয়ে পড়ে আছে, বাপরে বাপ।
তো এরকম ভাবে নিয়ে ভাল লাগছে খুব, কিন্তু এভাবে নিয়ে হ্যাঁ হয়তোবা যদি ফেরার সময়টা হেঁটে না ফিরি তাহলে ম্যানেজ করতে পারবো, কারণ এখনো হালকা হলে একটু শীতবস্ত্র লাগবে, তো কাজে এটা এরকম ভাবে নেওয়া যাবে না, পিট করে নিতে হবে। কিন্তু এরকম করে ছেড়ে রাখতে ইচ্ছা করছে, সেটা করা যাবে না। তো যাই হোক, ওটা প্লিট করবার আগে মনে হলো একটুখানি ব্লগ করে নিই, এই আর কি। খুবই তাড়াহুড়ো করে বেরোলাম, বেরোতে গিয়ে একটা আছাড়ও খেলাম, গোড়ালিতে হাঁটুতে যথেষ্ট পরিমাণ ব্যথা লাগলো, দেরি হয়ে গেল। তারপরে আবার এই যে টোটো নিয়ে যেতে, প্রথমে রিক্সায় চড়েছিলাম, হাতিমোড়েতে গিয়ে সে প্রচন্ড জ্যাম, সে একটা ডিপিএস এর গাড়ির সাথে উল্টো দিকে করে একদম মানে বিচ্ছিরি অবস্থা, রিক্সাটাকে আবার ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপর টোটো নিয়ে পৌঁছলাম। শেষ পর্যন্ত গিয়ে ঠিকঠাক টাইমের একটু পরেই আমি পৌঁছেছি, আমার জন্যই সময়টা মানে প্রোগ্রামটা আটকে ছিল, মিনিট 5 আমার দেরি হয়েছে। তবে এদের আশ্রমের অনুষ্ঠান তো ভীষণ রকম নিয়মের মধ্যে চলেন এরা। তবে যাই হোক, শুরু হয়ে গেছে এবং প্রোগ্রাম যা হয়েছে সেটা অসম্ভব সুন্দর। আজকে হচ্ছে ফাইনাল রাউন্ড, আগের দিনের ওই এলিমিনেশন হয়ে গেছে, যার ফলে যারা এসেছিল তারা এত ভালো ভালো গাইছিল, নম্বরের ব্যবধান খুবই কম ছিল। আমার সাথে যারা বিচারক ছিলেন, আমার পাশে তো সুপ্রিয়দা, তার পাশে হচ্ছে আমাদের রুনকিদি, তার পাশে বুলবুলদি, তার পাশে আশিস স্যার। তো সব মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠান খুব ভালো হয়েছে। পাশে যে ভদ্রলোককে দেখছেন তিনি সুপ্রিয় সাহা। আপনারা হয়তো ভাবছেন মোবাইল দেখছেন, না, মোবাইলের দিকে চোখ কিন্তু সম্পূর্ণ মনোনিবেশ করেছেন তিনি কিন্তু গানেতেই। খুব খুব ভালো আর্টিস্ট, মানে রবীন্দ্রসঙ্গীতের তথা গানের খুব বলিষ্ঠ শিল্পী শিলিগুড়িতে। আমার মাঝে মাঝে এখনো রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কিছু কিছু কোনো কনফিউশন তৈরি হলে আমার কিন্তু মনে হয় আমি সুপ্রিয়দের কাছে যাই। এক তো দিনাটার মানুষ, দিনাটার প্রথম মাস্টার ডিগ্রি করেছিলেন রবীন্দ্রসঙ্গীতে, তারপরে অত্যন্ত বলিষ্ঠ শিল্পী এবং খুব ভালো মানুষ। তো যাই হোক, সব মিলিয়ে এক্সপিরিয়েন্স দারুণ ভালো। অনুষ্ঠানটা শেষের পথে প্রায়, এবং এই যে প্যাথোলজিক্যাল ল্যাবগুলো দেখছি আর আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ছে, জানেন তো। তো যাই হোক, চলুন এই ভদ্রমহিলা এবারে অ্যানাউন্স করবেন, শুনে নিই কারা কারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো। সঙ্গীত বিভাগ প্রথম পরমদীপ মণ্ডল, দ্বিতীয় শরণ্য চক্রবর্তী, আমি একটু হাততালি দিয়ে ওকে উৎসাহ করাবো। তৃতীয় প্রাংশু মণ্ডল এবং কনসোলেশন আনন্দ পুরস্কার প্রধান সুরক্ষিত আয়ুশ্রী কুণ্ডু সৌমিক সরকার। খ বিভাগ প্রথম বিদিতা দাস, দ্বিতীয় দীপান্বিতা রয়, তৃতীয় কৌশিকী দাস। কনসোলেশন অর্থাৎ আনন্দ পুরস্কার বিজয়িনী দেব, চন্দ্রিমা পাল, প্রিয়াংশী কুণ্ডু, চিত্রাঙ্গনা রয়। গ বিভাগের চূড়ান্ত ফলাফল: প্রথম শ্রীজা দাস, দ্বিতীয় সুপর্ণা সরকার, তৃতীয় বিনি প্রামাণিক। আমি আগের দিন একটু ভুল বলেছিলাম 15 তারিখে গুরুদেবের জন্মদিন, তা নয়, শ্রী সুধীন মিত্রের জন্মদিন আজকে, সেই জন্যই আজকে ফাইনাল অনুষ্ঠানটা হলো এবং আজকে প্রাইজ বিতরণ, তাছাড়া অনেক কিছুই হবে। তো ওপরে যেখানে মন্দির, সেখানে একটু প্রণাম করতে গিয়ে দেখলাম ওখানে আবৃত্তির প্রতিযোগিতাটা তখনও চলছে, তাই ভেতরে যেতে পারলাম না, বাইরে থেকেই প্রণাম করে এলাম। আর এই যে বাচ্চাগুলো সব এসেছে না, কি যে খারাপ লাগছিল বন্ধুরা, যে সব কটা বাচ্চা একেবারে সেই শুরু থেকে শেষ পর্যন্ত বসে আছে, যে কি রেজাল্ট হলো, তারা কত কত প্রাইজ পেলেন, কে কে পেলেন, সেই সবগুলো জানার জন্য। তো পেলো তো ওই সর্বসাকুলের 7 জন, 3 জন ওই ফার্স্ট সেকেন্ড থার্ড, আর তারপরে তো ওই সান্ত্বনা পুরস্কার মতো। কিন্তু বাদ বাকি বাচ্চাগুলো কি যে মন খারাপ হবে আজকে এদের, বুঝতে পারি। আর এই কাজটা করতে হয় আমাদের, এটাই আর কি খারাপ লাগে, কিন্তু কি করা যাবে, প্রত্যেকটা সবকিছু নিয়মে চলে। আর এই যে একটুখানি মন খারাপ, এটা পরবর্তী জীবনে এদের খুব কাজে লাগবে। তো যাই হোক, আপাতত বাড়ি চলে এলাম, এসে একটুখানি পুজো টুজো করে নিলাম, পুজো না মানে অ্যাকচুয়ালি সন্ধে বাতিটা দিয়ে নিলাম। ফুলটা তুলতে গিয়ে দেখছি ফুলটা তোলা ইচ্ছা করছে না। এই ফুলটা আজকে আমার উপরে ফুটেছে, নতুন কয়েকদিন আগে একটা জবা কিনেছিলাম, সেই জবাটা আজকে দেওয়া হয়েছিল, সেটা এখনো ঠিক আছে। রাত্রে শোবো যখন, তার আগ দিয়ে এই ফুলগুলো তুলে দেবো। আর যাই হোক, আমার শ্বশুরমশাই উপরেতে এসেছেন একটু কথাবার্তা বলতে, ওনারও শরীরটা আজকে একটু খারাপ, আমারও শরীরটা একটু খারাপ করছে আজকে। ওখান থেকে ফিরে এসে পরে তারপরে খুব মাথার যন্ত্রণা করছে আজকে, আমার মাথা ঠিক নয়, কপাল, ভুরু। তারপরে মানে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, আমি তো এই সময়টা শোয়া অ্যাভয়েড করছি, কিন্তু আজকে আর কেঁদে উঠছিলাম না, খুবই মাথার যন্ত্রণা হচ্ছিল।
সন্ধ্যেবেলায় তো চাটা খেলাম, খাওয়ার পর বুম্বাদার খাওয়া হয়ে গেছে, তো ডিনার করে নেয় তাড়াতাড়ি 7:30টার মধ্যে আজকে খেয়ে নিয়েছে, কালকে তার কলেজ আছে। টুকুরকে বলেছি মা তাড়াতাড়ি একটু করে নে, আজকে আমি একটু তাড়াতাড়ি শোবো, মাথা ব্যথা, তো পাস্তা খাবে বললো। তো ঠিক আছে, পাস্তাটা বানিয়ে দিই, পাস্তা বানাতে বেশি টাইম লাগে না সাধারণত, তো ওইটুকুই করে দিই। দিয়ে তারপর আজকে কালকেও জামা কাপড় গোছায়নি, আজকেও গোছায়নি, এটা খুব বাজে হচ্ছে, এটা আগে করে নিই, মানে টুকুকে দিয়ে তারপর রান্নাঘরটা গুটিয়ে নিই, ওই কাজটা করে তারপর প্রার্থনা করবো, তারপর শুতে যাবো। রান্নাঘর হয়ে গেল, আজকে সবটুকুই হয়ে গেল। আর কালকে টুকুরের স্কুল আছে, মুম্বাইতে তো কলেজ আছে, আর কলেজ থাকলেও যেটা হয় আজকে খায়নি মেথি ভেজানো জলটা, সকালবেলা উঠে খেতে চায় না, তার ভালো লাগে না, আজকে কিছু ভেজায়নি। আজকে বড় বড় কাপ মেথি ভেজানো জলকে আমার একবার অবস্থা টাইট হয়ে গেছে, বাপরে বাপ। আর তারপরে টুকুরও যেদিন স্কুল থাকে ওই ভেজানো বাদাম কিশমিশ ওগুলো খেতে চায় না, তো এই জন্য কিছুই করলাম না, আমার একার জন্য করতে ইচ্ছা করলো না। তো আর কালকে একটা গন্ডগোল হয়ে গেছিল, সব কিছু করে টোরে আমি অ্যাকোয়াগার্ডটাকে চালিয়ে এদিক ওদিক করেছি, রাত্রেবেলা লাইট ফাইট বন্ধ করে দরজাটা বন্ধ করে দিয়েছি, সারা রাত অ্যাকোয়াগার্ডের লাইট চলে গেছে, সকালবেলা উঠে তারপর আমি নিয়ে দিয়েছি। তা সেই জন্য আজকে আর অ্যাকোয়াগার্ড যতক্ষণ না পর্যন্ত বন্ধ হচ্ছে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তার নইলে সব আলো একদম হাউ হাউ করে জ্বালিয়ে দিয়ে এদিক ওদিক করবো। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার শরীর কেন জানি না আজকে ভীষণ খারাপ করছে, একটু আগে পর্যন্ত শুধু মাথা ব্যথা করছিল, এখন আবার কেমন যেন পেটটাও যন্ত্রণা করছে, নাভির জায়গাটায় কেমন একটা টান মতো পড়ছে, কি হলো ভগবান জানে। আজকে মানে এতটাই ওই স্পাইসি কম খেতে 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 এমন অবস্থা হয়ে গেছে আমার, মানে আমি এখন এই জিনিসগুলো কি বলবো, আমি বডি নিচ্ছে না এটাই আর কি। আজকে একটুখানি যেহেতু মহারাজের জন্মদিন, সেহেতু দিয়েছিল হচ্ছে একটু পায়েস আর একটু খিচুড়ি, একটুখানি খিচুড়ি খেয়েছি, আর 1 চামচও বোধহয় পুরোপুরি না পায়েস খেয়েছি, তাতেই আমার এত অম্বল হলো না কি হলো ভগবান জানে। তো যাই হোক, যেটা বোঝা গেল আমাদের ঠাকুরের জন্মদিন আর শ্রী সুধীন মিত্রের জন্মদিন একই দিনে, দুজনেই মাতৃসাধক ছিলেন। তাহলে এবার এনার জন্মদিন কোনোদিনও ভুলবো না। আমি আগের দিন বলেছিলাম যে আগের দিন ওনার জন্মদিন ছিল, আগের দিন না, জন্মদিনটা আজকে ওই জন্য ফাইনাল রাউন্ড হলো, সব প্রাইজ টাইজ দেওয়া সবকিছুই হলো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা বন্ধ করে দিয়ে আমি কি এখন ওই জামা কাপড়গুলোকে সব পাট করতে যাব নাকি শুতে চলে যাব, ঠিক বুঝে পাচ্ছি না, শরীরটা একদমই কুলোচ্ছে না। আবার যদি আজকে না পাট করি তাহলে 3 দিনে জামা কাপড় পাহাড় হয়ে যাবে, সব ওখান থেকে নিয়ে নিয়ে পড়তে হবে, ওটা বড় বিরক্তিকর। তার থেকে করেই ফেলি, কষ্ট হলেও অন্তত পুরোটা না পারি কিছুটা তো করি। সুপ্রভাত বন্ধুরা, কালকে দিনের ব্লগটাকে শেষ করতে পারিনি, শরীরে একটা আনইজি ব্যাপার ছিল, তাছাড়াও ফোনটাতে চার্জ একবারই কমে গেছিল, চার্জে দিয়ে তারপরে আপনাদের সাথে শেষ কথা হলো, তারপরে আমি নিচে গেলাম চার্জে দিয়ে ফোনটাকে, আমার শ্বশুরমশাইয়ের কাছে কয়েকটা ওষুধ নিয়ে এলাম, খেলাম, এবং খেয়ে 8 ঘন্টার মধ্যেই রিলিফ হওয়ার পরেতে এখন ভাবলাম যে না, তারপর টুকটুক করে যেটুকু করণীয় কাজ সেটুকু গুটিয়েই ফেলি। তো সমস্ত কালকে করেছি, করে আমি 23 মিনিট হেঁটেওছি, 23 মিনিটে আমার 3000 স্টেপ হাঁটা হয়েছে, 3100 স্টেপ হাঁটা হয়েছে কালকে। তো তারপর দেখলাম যে না, শুতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আর কালকে আর করিনি, তো শুয়ে পড়েছি। তো যাই হোক, আমি আগের দিনের ব্লগ যেটাতে আমি রূপোর পলা কিনেছিলাম, সেই ব্লগটাতে দেখলাম কয়েকজনের কমেন্ট এসছে, তাদের মধ্যে একজন লিখেছেন যে মানসিক ডাক্তার দেখান। এরকম পাগলামি যদি না থাকে তাহলে না কোনো কিছু অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে এক সময় এক একটা যখন আমার মাথায় চাগাড় দেয়, আমি না নিজের এই চাগাড়টাকে খুব একটা এড়িয়ে যেতে চাই না, আমি ঠিক আছে সেই ফ্লোতেই চলতে থাকি, তাতে আমার জীবনে লাভের থেকে বেশি লোকসান কিন্তু খুব একটা বিশেষ কিছু হয়নি। আমার যখন একটা সময় ছিল, যখন ধরুন ওই 2012-13, সেই সময়টা আমার সাংঘাতিক একটা হয়েছিল হচ্ছে যে শাড়ি কিনবো, খুব ভালো ভালো শাড়ি কিনবো,
তো তখন কোথা থেকে আমার কাছে টাকা আসতো এবং আমি খুব ভালো ভালো কিছু শাড়ি সেই সময়টা কিনেছি। এমনিতে আমার প্রাপ্তিযোগ বরাবরই ভালো হয়, মানে এই দিক থেকে ওদিক থেকে শাশুড়ি মা প্রত্যেকবার খুব ভালো ভালো শাড়ি দিতেন, তাছাড়াও মা দিতেন, আরও এদিক ওদিক থেকে আমি পেতাম। কিন্তু তাছাড়াও আমার মনে হতো যে আমি নিজে নিজে যাবো। রাধাশ্রী বলে এখানে একটা শাড়ির দোকান ছিল, সেই শাড়ির দোকানটাতে আমার নিত্য যাতায়াত ছিল, যেটা এখন আর প্রায় হয় না। সেই সময়টায় সেই যে একটা ঝোঁকের বসে যে অনেক সুন্দর সুন্দর শাড়ি আমি কিনে ফেলেছিলাম 1 বছরের মধ্যে, যার ফলে কি হচ্ছে এখন সেগুলো যেহেতু রয়েছে আমার নতুন করে শাড়ি কেনার প্রয়োজন মনে হচ্ছে না। তখন আমি যে রেটে যে শাড়িগুলো কিনেছিলাম সেইগুলোর এখন দাম প্রায় 3 গুণ হয়ে গেছে। সবই তো ভালো শাড়ি, সিল্কের শাড়ি, কাঞ্জিভারম, পৈঠানি টাইপের শাড়ি, তাই না? তো সেগুলো এখন অনেক বেশি দাম হয়ে গেছে। তো এখন আমার আলমারি ভর্তি শাড়ি। আমি জানি যে আমার একটা বছরে যদি 200টা বিয়ে বাড়িও হয় তাহলেও আমার কোনো সমস্যা নেই ভালো ভালো শাড়ি, পরিধেয় শাড়ি সেইগুলোর জন্য। আমি তো আর ফিল্ম স্টার নেই যে একটা শাড়ি রিপিট করবো না, তা তো না। কিন্তু আমি জানি যে আমার ওই যে আবার বলছি 200টা বিয়ে বাড়িও হয়, তাহলেও আমি জানি আমার শাড়ির কোনো অভাব হবে না। সেটা কিন্তু সেই সময় সেই পাগলামির জন্যই হয়েছিল। এখন যেটা আপনাদের কাছে বিশাল পাগলামি মনে হচ্ছে, সেটা আমি বলছি সেইটাও কিন্তু আমার ভবিষ্যতের জন্য রইল। কারণ আজ থেকে ধরুন 7-8 বছর পর যখন আমার মনে হবে রূপোর গয়নাগুলো নেড়ে চেড়ে দেখি, তখন রূপোর দাম যে কোথায় পৌঁছে যাবে সেটা আপনিও জানেন না, আমরাও জানি না। কিন্তু তখন আমার কাছে এই স্যাটিসফ্যাকশন আছে যে আমার কাছে আমার পছন্দের যে ধাতু সেটা হচ্ছে রূপো, সেইটা যথেষ্ট পরিমাণে আছে, যেগুলো আমি গয়না হিসেবে ব্যবহার করতে পারি। এমনিতে রূপো আমার কাছে এমনিও আছে, সেটা ওই রূপোর কৌটো হিসেবে, সিঁদুর কৌটো হিসেবে অনেকগুলো আছে, কিন্তু সেগুলো কেউ না কেউ দিয়েছে, সেগুলোতে আমি গলিয়ে কোনো কিছু করাতে পারবো না। কিন্তু আমার রূপোর ধাতু পছন্দ, আমি সেই জন্য কিনেছি। কিন্তু ওই যে আবারও বলছি যে একটা বছর পরে গিয়ে, বেশ কয়েক বছর পরে গিয়ে আমার মনে হবে যে আমার কমপ্লিট সেট আছে রূপোর। আমি অনেক রূপোর গয়না এককালে কিনতাম পাগলামি করে, যেগুলো পরবর্তীকালে আমার ব্যবহার হবে আর কি, বা আমি মনে করবো যে না ইনভেস্টমেন্ট হিসেবে এখন রূপোকে কেউ করে হস্তদের মধ্যে আনছে না। আজ থেকে 10 বছর পর দিন যে কোন দিকে ঘুরবে সেটা আপনারা কেউই জানেন না। সেই জন্যই আর কি এই যে পাগলামিগুলোকে আমি খুব সযত্নে লালন করি এবং এই পাগলামিগুলো আমার চলুক, আমি সেটা চাই। এবং 2025 সালে আমার এই রূপো পাগলামি সারা বছর ধরেই চলবে, সেটা হয়তো আপনারা ব্লগের মাধ্যমে দেখতেও পাবেন। তো আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে বলেইছি যে একটা কমপ্লিট রূপো সেট গিফট হিসেবে আমি টুকুরকে দিতে চাই, সেই ভাবনা চিন্তাও তো মাথায় হয়েছে। এবং যারা উল্টো দিক থেকে আমাকে সত্যি সত্যি পছন্দ করেন বা আমার ব্লগ নিয়মিত দেখেন, সেই সমস্ত বন্ধুদেরকে বলছি চুপি চুপি এই রূপো পাগলামিতে না আপনারাও সামিল হয়ে যান। কারণ তারপরে 5 বছর 10 বছর পরে যখন সেই জিনিসের দাম এই জায়গায় পৌঁছে যাবে, তখন আপনারা বরং মনে মনে আমাকে থ্যাঙ্কস বলবেন। হ্যাঁ, আর যদি কখনো কারোর বাড়িতে যেতে পারি তাহলে আমাকে না হয় লুচি আলুর দম খাইয়ে দেবেন। আপনারাও আসুন, আপনাদেরকেও খাওয়াবো আমি, শুধু কি আমি একা খাবো তা না। যাই হোক বন্ধুরা, ঠিক আছে, আজকে দিনের জন্য টাটা বাই বাই। আজকে একটু বাদে পোশাকটা ছেড়ে নিতে হবে, ছেড়ে নিয়ে সকালবেলা দৌড়দৌড়ি কমপ্লিট হয়ে গেছে, ব্যায়ামও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি, পরের ব্লগটা একটু বাদেই হয়তো শুরু হবে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।